আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে রয়েছো। করোনাকালীন শিক্ষাক্রম চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করছো, দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করছো, পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিও গ্রহণ করতেছো এই আশায়। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ক্লাস গ্রহণ করব আজকে। যে কোর্সটির ক্লাস নিব সেই কোর্সটির কোড নাম্বার 23-1601। কোর্সের নাম পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস, লেকচার নাম্বার 9। আজকে এই কোর্সের যে অংশটিকে আলোচনা করব সেই অংশটি আবশারিদ বংশ। এই আবশারিদ বংশের শ্রেষ্ঠ একজন শাসক ছিলেন, সেই শাসক নাদির শাহ সম্পর্কে আলোচনা অবতারণা করব। আশা করি এই আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আজকের এই আলোচনায় উপস্থাপন করছি আমি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। চলো আমরা যাই আজকের পাঠ্যক্রমটা কিভাবে আমি ডিজাইন করেছি। বরাবরের নাই প্রত্যেকটি পাঠের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই পাঠ থেকে যা যা জানতে পারবো তা হলো নাদির শাহের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারবো, তার বাল্যকাল কেমন ছিল সেটা জানতে পারবো, নাদির শাহের সাথে তুর্কি সুলতানদের অর্থাৎ উসমানী শাসকদের কি সম্পর্ক বা ছিল সেই সম্পর্কে জানতে পারবো, রাশিয়ার সাথে কিরকম সম্পর্ক ছিল সে সম্পর্কে আমরা জানতে পারবো, পারস্যের সিংহাসনে আরোহণ ও অভিষেক অনুষ্ঠান কিভাবে হয়েছিল সে সম্পর্কে আমরা জানতে পারবো। সিংহাসনে আরোহণ করার পর নাদির শাহ যে রাজ্য বিজয় অভিযান করেছিলেন সেই রাজ্য বিজয় অভিযানগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। নাদির শাহের জীবনের শেষ পরিণতি কি ঘটেছিল সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তিনি শাসক হিসাবে শাসন কার্য পরিচালনা করতে গিয়ে যে সকল কর্মকাণ্ডগুলো করিয়েছিলেন কৃতিত্বমূলক সে সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করার চেষ্টা করি। আশা করি এই সকল আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে আমি ভূমিকা দিয়েছি। ভূমিকাটি এরকম: পারস্যের সাফাবি বংশের পতনের পর আফশারিদ বংশ শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এই বংশের শ্রেষ্ঠ শাসনকর্তা ছিলেন নাদির শাহ। একমাত্র স্বীয় প্রতিভা বলে অতি সাধারণ অবস্থা হতে তিনি পারস্যের ঐতিহ্যবাহী সিংহাসনে উপবেশন করেন এবং এক যুগ ধরে প্রতীচ্যের ভাগ্য নির্ধারক হিসাবে বিরাজ করেন। ঐতিহাসিক পি সাইক্স এর ভাষায় এইভাবে আফসার গোত্রীয় বেশ চালক তার সামরিক প্রতিভা বলে ইরানকে
আফগান, তুর্কি ও অন্যান্য আক্রমণকারী শত্রুদের কবল হতে রক্ষা করে তার জীবনের চূড়ান্ত উচ্চাভিলাষ চরিতার্থ করলেন এবং মহাসমারোহে সাইরাস, নওশিরওয়ান এবং শাহ আব্বাসের সিংহাসনে উপবেশন করলেন। নাদিরের সাম্রাজ্য পূর্বে অক্সাস হতে পশ্চিমে ইউফ্রেটিস এবং উত্তরে কাস্পিয়ান সাগর হতে দক্ষিণে সিন্ধু নদী পর্যন্ত বিস্তার লাভ করেন। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি দুর্ধর্ষ গালজাই আফগানদের হাত হতে পারস্যকে মুক্ত করেন এবং উপর্যুপরি কয়েকটি প্রচন্ড যুদ্ধে ওসমানীয় তুর্কিদের পরাজিত করে পারস্যের ভীত রাজ্যাংশ পুনরুদ্ধার করেন। নাদিরের প্রতাপ ও শক্তির মুখে এমনকি রাশিয়ার জার জারিনা পর্যন্ত বিনা যুদ্ধে পারস্যকে রাশিয়ার ইতিপূর্বে অধিকৃত প্রদেশগুলো ছেড়ে দিতে বাধ্য হন। নাদির শাহ সাফল্যের সাথে কান্দাহার, বোখারা ও খিবা অধিকার করেন এবং ভারতের ঐতিহ্যবাহী মোগল শক্তিকে পরাজিত করে তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। এই দিগ্বিজয়ী বীর ও সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাকারী, সাম্রাজ্যের সুনাম বৃদ্ধিকারী এই বীর 1947 সালে স্বগোত্রীয় লোকের হাতে নিহত হন। এবার আলোচনায় আসি নাদির শাহের বাল্যকাল কেমন ছিলেন। তিনি বাল্যকালে কেমন ছিলেন সে সম্পর্কে একটু ধারণা নেওয়া যায়। এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দিগ্বিজয়ী বীর নাদির শাহ 1688 সালে খোরাসানের কালাকুহানা নামক স্থানে কিরকুল গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইমাম কুলি। তার পিতা ছাগলের চামড়া দ্বারা পোশাক তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। নাদির শাহের প্রকৃত নাম ছিল নাদির কুলি। পারস্যের সিংহাসনে অধিষ্ঠিত হবার পর তিনি নাদির শাহ উপাধি ধারণ করেন। তার নিজ গোত্র সেই কিরকুল গোত্র অত্যন্ত দুর্বল ও লোক সংখ্যা কম থাকার কারণে কিরকুল গোত্রের লোকেরা আফসার গোত্রের অন্তর্ভুক্ত হয়ে পড়ে এবং এ কারণে নাদির আফসার গোত্র সম্ভূত বলে পরিচিত। শৈশবে নাদির মেষ চালক হিসেবে জীবন শুরু করেন। মাত্র 13 বছর বয়সে তার পিতা মৃত্যুর পর 1704 সালে নাদির ও তার মাতা উজবেক আক্রমণকারীদের হস্তে বন্দী অবস্থায় খিবায় আসেন। 4 বছর পর বন্দী অবস্থায় তার মাতা মৃত্যুবরণ করেন। সৌভাগ্যবশত তিনি খিবা থেকে পলায়ন করতে সক্ষম হন এবং আবিভারদের শাসনকর্তা বাবা আলী বেগের সেনাবাহিনীতে যোগদান করেন। অতঃপর তিনি মাসাদ গমন করেন এবং তথায় মালিক মাহমুদের সাথে যোগদান করেন। নাদিরের সাহসিকতা ও বিচক্ষণতায় মুগ্ধ হয়ে মালিক মাহমুদ নাদিরের সাথে তার কন্যার বিবাহ দেন। এই সময় ঘটনাক্রমে বাবা আলী বেগের মৃত্যু হলে নাদির আবির্ভাবাদের শাসনকর্তা নিযুক্ত হন। এই সময় উজবেক ও টার্কমেনরা খোরাসান আক্রমণ করলে মালিক মাহমুদ নাদিরের উপর এই বিদ্রোহ দমনের দায়িত্ব দেন। নাদির সাফল্যের সাথে আক্রমণকারী শত্রুদের পরাজিত করেন এবং খোরাসানের প্রকৃত শাসনকর্তার ন্যায় আচরণ করতে শুরু করেন। মালিক মাহমুদ জামাতা নাদিরের উচ্চাভিলাষী আচরণে ভীত হয়ে তাকে সেই খোরাসানের শাসনকর্তার পদ থেকে চাকরিচ্যুত করেন। নাদিরের জীবনে সহসা এই বিপর্যয় নেমে এলেও তিনি হতোদ্যম হবার পাত্র ছিলেন না। অর্থাৎ মালিক মাহমুদের জামাতা হিসেবে তিনি আবির্ভাবাদের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন, কিন্তু সেই সময়ে খোরাসানের বিদ্রোহ দমনের জন্য তাকে দায়িত্ব দেওয়া হলে তিনি খোরাসান দখল করে সেই খোরাসানের উপর আধিপত্য বিস্তার করেন। তার বিস্তারটাকে তার শ্বশুর মালিক মাহমুদ ভালো চোখে দেখেন নাই বলে তাকে যে আলিবাবারদের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া।
ফলে তিনি কি হতাশার মধ্যে পড়েন। এই হতাশার মধ্যে পড়লেও তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য তিনি বসে থাকেন না। তার পরবর্তী পদক্ষেপগুলো থেকে আমরা সে ধরনের ধারণা পেতে পারি। চাকরিচ্যুত হবার কারণে তিনি সাময়িকভাবে ইতস্তত ঘুরে বেড়াতে শুরু করেন। কিন্তু একজন সুনিপুণ যোদ্ধা ও রণকৌশলী হিসাবে ইতিমধ্যেই নাদির যথেষ্ট অভিজ্ঞতা ও সুনাম অর্জন করতে সক্ষম হন। ফলে অচিরেই তিনি বহু সংখ্যক অনুচরের সমর্থন লাভ করলেন এবং এদেরকে সুসংগঠিত করে একটি শক্তিশালী বাহিনী সৃষ্টি করেন। এই সময় খোরাসান ও ইস্পাহানে রাজনৈতিক অরাজকতা বিরাজ করছিল। নাদির এই অবস্থার সুযোগ গ্রহণ করে কালাত ও নিশাপুর অধিকার করেন। অন্যদিকে কালজাই আফগান নেতা মীর মাহমুদের হাতে ইস্পাহানের পতন হলে সাফাবি বংশের পতন সুনিশ্চিত দেখা দেয়। কিন্তু সৌভাগ্যবশত এই সময় দ্বিতীয় তাহমাস নামে সাফাবি বংশের একজন যুবরাজ জীবিত ছিলেন। তিনি মাজান্দ্রানের নিজেকে শাহ বলে ঘোষণা করেন এবং কাজাক গোত্রপতি ফতে আলী এবং আফসান নেতা নাদির কুলির সমর্থন লাভ করেন। নাদিরের পরামর্শক্রমে শাহ তাহমাস খোরাসান আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ফতে আলীকে সম্মিলিত সাফাবি বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়। উচ্চাভিলাষী নাদির ফতে আলী খানকে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী মনে করে পথে মধ্যে এক গোপন ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেন। শাহ তাহমাস বাধ্য হয়ে নাদিরের পক্ষ সমর্থন করেন এবং তাকে প্রধান সেনাপতির পদে উন্নীত করেন। নাদির সাফল্যের সাথে মাসাদ ও হিরাত অধিকার করতে সমর্থ হলেন এবং সাফাবি বংশের পুনরুজ্জীবনের প্রবল সম্ভাবনার সৃষ্টি হয়। খোরাসান বিজয়ের পর নাদিরের সাফল্যের স্বীকৃতি স্বরূপ শাহ তাহমাস তাকে তাহমাস কুলি উপাধিতে ভূষিত করে। নাদিরের নেতৃত্বে শাহ তাহমাস কর্তৃক খোরাসান বিজয়ের সংবাদে গালজাই আফগান নেতা আশরাফ ভীষণভাবে বিচলিত হয়ে সাফাবি বাহিনী যাতে অধিক শক্তি সঞ্চয় করতে না পারে সেজন্য তিনি অনতিবিলম্বে খোরাসান আক্রমণ করেন। 1719 সালে নাদির ও আশরাফের মধ্যে মেহমান মস্ত এর যুদ্ধ সংঘটিত হয় এবং এই যুদ্ধে অপূর্ব রণকৌশল ও উন্নত ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহারকারীর নিকট আশরাফ পরাজিত হতে বাধ্য হন। এই অবস্থায় আশরাফ ইস্পাহানে ফিরে আসেন এবং সর্বশক্তি নিয়োগ করে নিজের শক্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেন। এর প্রস্তুতি গ্রহণের প্রেক্ষাপটে ইস্পাহানের অদূরবর্তী মুরচা খারের দ্বিতীয়বারের মতো পারস্য ও আফগান বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়, কিন্তু নাদিরের বীরত্বের কাছে এবারও আশরাফ পরাজিত হন। আশরাফ ইস্পাহানে থাকা নিরাপদ মনে করে রাজধানী সিরাজে স্থানান্তর করেন। মুরসা খারের যুদ্ধে জয়লাভ করে নাদির বিজয়ী বেশে ইস্পাহানে প্রবেশ করেন এবং দীর্ঘ 8 বছর গালজাই আফগানদের অধীনস্থ থাকার পর ইস্পাহান পুনরায় পারসিকদের হস্তগত হয়। নাদির আনুষ্ঠানিকভাবে শাহ তাহমাসকে পারস্যের সিংহাসনে বসানোর মাধ্যমে সাফাবি বংশের পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়। এই বিজয়ের পর ধীরে ধীরে নাদির শাসন ক্ষমতাশালী হয়ে উঠতে থাকেন। শাহ তাহমাসপো অনিচ্ছা সত্ত্বেও নাদিরের ক্ষমতাকে মেনে নিতে বাধ্য হন। এভাবে নাদির একাধারে সাফাবি বাহিনীর প্রধান সেনাপতি এবং সেই সঙ্গে রাজ্যের প্রকৃত ক্ষমতার মূল উৎস হিসাবে প্রতীয়মান হন। এভাবে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করে নাদির শাহ তাহমাসপের অনুরোধে সিরাজে অবস্থানরত আশরাফকে আক্রমণ করেন। 1729 সালে আশরাফ তৃতীয় ও
শেষবারের মতো নাদিরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেও অসাধারণ রণনৈপুণ্য ও সাহসের অধিকারী নাদিরের নিকট এবার পরাজিত হন। যুদ্ধে পরাজিত হয়ে আশরাফ সিস্তান হয়ে কান্দাহারে পালানোর চেষ্টা করেন এবং বেরুস উপজাতীয় নেতার হাতে নিহত হন। তার মৃত্যুতে পারস্যে গালজাই আফগান শাসনের অবসান। নাদিরের এই অবদানের স্বীকৃতি স্বরূপ শাহ তাহমাস তাকে খোরাসান, সিস্তান ও মাজানদারান ও কিরমানের শাসনকর্তা নিযুক্ত করেন। এভাবে নাদির পারস্যের অধীনস্থ অঞ্চলের শাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করে নিজের আকাঙ্ক্ষা পূরণের প্রথম অধ্যায় শেষ করেন। তুর্কিদের সাথে নাদিরের যুদ্ধ। এই ঘটনাগুলো সবগুলোই নাদির শাহ পারস্যের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পূর্বের ঘটনা। তিনি শাহ তাহমাসের প্রতিনিধি হিসেবে এই তুর্কিদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধের কি অবস্থা সে সম্পর্কে ধারণা নেওয়া যায়। গালজাই আফগানদের পারস্য হতে বিতাড়িত করে নাদির ওসমানীয় তুর্কিদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। তিনি হামাদানের অদূরে অনুষ্ঠিত এক যুদ্ধে তুর্কি বাহিনীকে পরাজিত করে আজারবাইজান ও ইরাক দখল করেন। এরপর নাদির ইরভিন অবরোধের প্রস্তুতি গ্রহণ শুরু করেন। এ সময় খোরাসানে হঠাৎ বিদ্রোহ দেখা দিলে তিনি তার পরিকল্পনা বাতিল করে খোরাসান অভিমুখে অগ্রসর হন। নাদিরের অনুপস্থিতিতে শাহ তাহমাস ইরভিনে অবস্থানরত তুর্কি বাহিনীকে আক্রমণ করেন, কিন্তু তুর্কিদের নিকট তিনি পরাজিত হয়ে তাদের সাথে ইরভিন, তিফলিস, গাঞ্জা, শামাখা, দাগেস্তান ছেড়ে দেওয়ার শর্তে এক সন্ধি চুক্তি স্বাক্ষর করেন। এর পরাজয় ও গ্লানিকর চুক্তি স্বাক্ষর করার ফলে শাহ তাহমাস পারস্যবাসীর নিকট অপ্রিয় হয়ে ওঠেন। সুচতুর ও সুযোগ সন্ধানী নাদির সাপাবিশা তাহমাসপের এই অবস্থার সুযোগ নিয়ে শাহকে অযোগ্যতার অভিযোগে সিংহাসনচ্যুত করেন এবং তার শিশু পুত্রকে শাহ তৃতীয় আব্বাস উপাধিতে ভূষিত করে সিংহাসনে বসান। কিন্তু শাহ আব্বাস এর অভিভাবক হিসেবে নাদির মূলত রাজ্যের সকল ক্ষমতায় নিজের হাতে তুলে নিলেন। অতঃপর নাদির বাগদাদ অবরোধ করেন, কিন্তু তোপাল ওসমানের নেতৃত্বে তুর্কিগণ এই সময় পারস্য আক্রমণ করলে নাদির কিছু সৈন্য বাগদাদ অবরোধের জন্য রেখে বাকি সৈন্য নিয়ে তুর্কি আক্রমণ প্রতিহত করার জন্য অগ্রসর হন। কিন্তু সৈন্য সংখ্যা কম হওয়ায় বীরত্বের সাথে যুদ্ধ করেও প্রথমবারের মতো নাদির পরাজিত হন। 1733 সালে তিনি বিশাল সেনাবাহিনী গঠন করে কারকুকের অদূরে অনুষ্ঠিত এক যুদ্ধে তুর্কি বাহিনীকে পরাজিত ও তুর্কি সেনাপতি তোপাল ওসমান নিহত হন। এই সংবাদে তুর্কি সুলতান পরের বছর আবদুল্লাহ কুরপিলির নেতৃত্বে 80,000 সৈন্যের বিশাল বাহিনী প্রেরণ করে, কিন্তু এবারও তুর্কি বাহিনী নাদিরের নিকট পরাজিত হলে তিফলিস, গাঞ্জা ও ইরভিন পারস্যের অধিকারে চলে আসে। নাদিরের সাথে রাশিয়ার সম্পর্ক। সাফাবি সাদের দুর্বলতা ও অযোগ্যতার সুযোগে রাশিয়ার উচ্চাভিলাষী জার পিটার আস্ত্রাবাদ, মাজানদারান, বাকু, দারবান সহ সমগ্র কাস্পিয়ান সাগরীয় অঞ্চলের উপর স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। কিন্তু পিটারের মৃত্যুর পর তার উত্তরাধিকারী জারিনা পারস্যের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করতে বাধ্য হন। পারস্যে নাদিরের উত্থানের ফলে উভয় দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন সূচিত হয়। 1732 সালে জারিনা নাদিরের সাথে এক চুক্তি সম্পাদন করেন। চুক্তির শর্তানুযায়ী রাশিয়া মাজানদারান, আস্ত্রাবাদ ও গিলান পারস্যকে ছেড়ে দেয়। 1735 সালে
রাশিয়ার অধিকার হতে বাকু ও দারবান পুনরুদ্ধার করার জন্য নাদির রাশিয়াকে এক চরমপত্র প্রেরণ করেন। রাশিয়া নাদিরের দাবি পূরণে ব্যর্থ হলে তিনি রাশিয়ার বিরুদ্ধে তুর্কি সুলতানের সাথে যোগদান করবেন বলে রাশিয়াকে হুঁশিয়ারি করে দেন। রাশিয়া ও তুর্কি সুলতানদের মধ্যে এই সময় নানা কারণে সম্পর্কের অবনতি ও যুদ্ধাভাব বিরাজমান ছিল। এমতো অবস্থায় বাধ্য হয়ে রাশিয়া বাকু ও দারবান পারস্যকে ছেড়ে দেয়। এর ফলে চার পিটার কর্তৃক পারস্য অধিকৃত রাশিয়ার সর্বশেষ স্থানটুকু পর্যন্ত হাতছাড়া হয়ে যায়। তার দূরদর্শী নেতৃত্বে রাশিয়া যে পারস্যের অঞ্চলগুলো দখল করেছিলেন সেই অঞ্চলগুলো তিনি পুনরুদ্ধার করতে সক্ষম হলেন। এবার আসি তিনি যে প্রেক্ষাপটের তিনি সিংহাসন দখল করলেন সেই প্রেক্ষাপট করে আলোচনা হলো। তার বাকি আলোচনায় আমরা সুস্পষ্ট হয়ে উঠবো তিনি কি পরিমাণ উচ্চাভিলাষী একজন ব্যক্তি ছিলেন। পারস্যকে শত্রু মুক্ত করে নাদির নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ্য হিসেবে নিজেকে মনে করতে শুরু করেন এবং কিভাবে সাফাবি সিংহাসনে উপবিষ্ট হওয়া যায় সে বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেন। নামমাত্র ক্ষমতার অধিকারে শাহ তৃতীয় আব্বাসকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা নাদিরের পক্ষে কোনো কষ্টসাধ্য ব্যাপার ছিল না। তিনি এ পথে অগ্রসর না হয়ে কৌশলে তার উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন। 1736 সালে তিনি বিশেষ জাঁকজমক সহকারে নওরোজ উৎসবের আয়োজন করেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট পারসিক নেতাদের আমন্ত্রণ জানান এবং পারস্যের সিংহাসনের জন্য সাফাবি বংশের মধ্য হতেই একজন অপেক্ষাকৃত শক্তিশালী ও সুযোগ্য উত্তরাধিকারী নির্বাচনের প্রশ্নে উত্থাপন করেন। বলা বাহুল্য যে উপস্থিত সকলেই নাদির এর ইচ্ছা অনুরূপ তাকে পারস্য রক্ষার দায়িত্ব গ্রহণের জন্য তার প্রতি অনুরোধ জানান। প্রথম দিকে নাদির এই প্রস্তাবে রাজি হন না, কিন্তু এই প্রশ্নে প্রায় 1 মাস ধরে নাদিরের সম্মতি আদায়ের জন্য অনুরোধ করা অব্যাহত থাকে। অবশেষে এই প্রহসনের অবসান ঘটিয়ে নাদির তৃতীয় আব্বাসকে ক্ষমতাচ্যুত করে 1736 সালের পারস্যের সিংহাসনে উপবেশন করেন। মহাসমারোহে আজারবাইজানের বিখ্যাত সমভূমি মোগানে নাদিরের অভিষেক অনুষ্ঠান সুসম্পন্ন হয়। এভাবে দীর্ঘ 235 বছর পর নাদিরের হাতে পারস্যের ঐতিহ্যবাহী সাফাবি শিয়া রাজত্বের অবসান ঘটে। এই অভিষেক উৎসবে নাদির আনুষ্ঠানিকভাবে শাহ উপাধি ধারণ করেন এবং এরপর থেকে তিনি নাদির শাহ নামে অধিক পরিচিতি লাভ করেন। আশা করি নাদিরের সিংহাসনের প্রেক্ষাপট সম্পর্কে তোমাদের একটু ধারণা লাভ করতে পেরেছ। এবার আসি তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়ে তার রাজ্য বিজয় তার সাম্রাজ্যকে কিভাবে সম্প্রসারণ করেছিলেন সেই কৌশল এবং কাদের কাদের তিনি দমন করেছিলেন, অভিযান পরিচালনা করেছিলেন সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। নাদির শাহ একজন দিগ্বিজয়ী বীর ছিলেন। পারস্য সিংহাসনে উপবেশন করার পূর্বেই তিনি আফগান ও তুর্কি শক্তিকে পরাজিত এবং রাশিয়ার জারিনাকে বশ্যতা স্বীকারে বাধ্য করে তার সামরিক প্রতিভার পরিচয় দিয়েছেন। সিংহাসন লাভ করে তিনি রাজ্য বিজয়ের নেশায় মেতে ওঠেন। রাজ্য বিজয়ে নেশায় মেতে ওঠার মূল লক্ষ্যই ছিল ধন সম্পদ সংগ্রহ এবং দিগ্গি বিজয়ী সেই আলেকজান্ডারের অনুরূপ বীর হওয়ার আকাঙ্ক্ষা যে পোষণ করতেন সেটার বাস্তবায়ন। প্রথমেই তিনি বক্তারি উপজাতিদের দমন করেন। সর্বপ্রথম তিনি পারস্যের সীমান্তবর্তী আফগান বক্তারি উপজাতীয় লোকদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান প্রেরণ করেন। এই সময় বক্তারি গোত্রের নেতৃত্ব দেন আলী মুরাদ। নাদের শাহের আক্রমণে বক্তিয়ারি উপজাতি
পরাজিত ও তাদের নেতা নিহত হন। তিনি এ উপজাতির সাথে সদয় ব্যবহার করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এজন্য তিনি ৩,০০০ পরিবারকে বিভিন্ন সীমান্তে ভূমি বন্দোবস্তের ব্যবস্থা করেন এবং অনেককেই সেনাবাহিনীতে চাকরির ব্যবস্থা করেন। এখানে শুধু ৩ আছে, এখানে ৩,০০০ হবে। কালজাই আফগানদের দমন। বখতিয়ারি উপজাতিদের দমন করার পর তিনি ১৭৩৭ সালে কান্দাহারের অধিপতি মীর মাহমুদের ভ্রাতা মীর হোসাইনের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেন। নাদিরের বিরাট বাহিনীর সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া সমীচীন মনে না করে হোসাইন কান্দাহার দুর্গের প্রবেশদ্বার অবরোধ করে নাদিরকে প্রতিহত করার পরিকল্পনা করেন। বাধ্য হয়ে নাদির কান্দাহার অবরোধ করেন এবং বহু চেষ্টার বিনিময়ে ১ বছর পর কান্দাহার তার নিকট বশ্যতা স্বীকারে বাধ্য হয়। মীর হুসাইন বন্দী হলে গালজাই আফগানদের শেষ চিহ্নটুকু পর্যন্ত মুছে যায়। এরপরে যে অভিযানটি পরিচালনা করেন বলখের বিরুদ্ধে, নাদির শাহ তার সুযোগ্য পুত্র রেজা কুলি মির্জা পিতা যখন কান্দাহারে অবরোধে ব্যস্ত, তখন তিনি বলখ আক্রমণ করে সেই বলখ দখল করে নাদিরের সাম্রাজ্যভুক্ত করেন। এরপর রেজা কুলি অক্সাস নদী অতিক্রম করে উজবেক বাহিনীকে পরাজিত করেন। রেজা কুলি বুখারা আক্রমণের পরিকল্পনা করলেও অবশেষে পিতার নির্দেশে খোরাসান প্রত্যাবর্তন করতে বাধ্য হন। তিনি আর সামনের দিকে অগ্রসর হতে পারেন নাই। নাদির শাহের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অভিযান সেটা হলো ভারতের বিরুদ্ধে। নাদির শাহের রাজ্য বিস্তারের মধ্যে ভারত বিজয় সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা। ভারতের বিপুল ঐশ্বর্য ও ধন সম্পদের কথা নাদিরের অজানা ছিল না এবং এটাই তাকে ভারত আক্রমণে প্রলুব্ধ করে। দীর্ঘদিন আভ্যন্তরীণ অরাজকতা বিদ্যমান থাকায় পারস্যের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। ফলে নাদিরের বিশাল সেনাবাহিনীর ব্যয় নির্বাহ করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন দেখা দেয়। এই আর্থিক প্রয়োজন মেটানোর জন্য তার পক্ষে ভারত আক্রমণ করা অপরিহার্য। কান্দাহার সহ আফগানিস্তানের বিরাট অংশ পদানত করার পর একান্তভাবে ভারত আক্রমণের জন্য তার বিরাট সুযোগ সৃষ্টি হয়। তিনি ভারতের কোন বিদ্রোহী শক্তিকে প্রবেশাধিকার না দেওয়ার জন্য দিল্লির দরবারে এক পত্র প্রেরণ করেন। এই সময় দুর্বলচেতা মোগল সম্রাট মোহাম্মদ শাহ সভাসদবর্গের পরামর্শে শাহের পত্রের কোনো উত্তর না দিয়ে দূতকে বন্দী করে রাখেন। ইতিপূর্বে হতেই কান্দাহার প্রশ্ন ছাড়া মোগলদের সাথে পারস্য সাম্রাজ্যের সদ্ভাব বিরাজ থাকায় যথাযথ সম্মান পাবেন আশায় নাদির শাহ দ্বিতীয়বারের ন্যায় দূত প্রেরণ করলে জালালাবাদের মোগল শাসনকর্তা মীর আব্বাস নাদিরের প্রেরিত দূতকে হত্যা করে। এ ঘটনায় নাদির শাহ অপমানিত বোধ করেন এবং ভারত আক্রমণের পরিকল্পনা করেন। মোগল সম্রাট ও তার সভাসদগণ অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ এবং তারা মনে করেন যে কান্দাহার অতিক্রম করে ভারত আক্রমণের কোনো ইচ্ছাই হয়তো নাদির শাহের নেই। কিন্তু এ ধারণা ভুল প্রমাণিত করে নাদির শাহ এক বিরাট সেনাবাহিনী নিয়ে কান্দাহার অতিক্রম করে গজনি ও কাবুল দখল করেন। এরপর তিনি ভারতের প্রবেশদ্বার বলে খ্যাত খাইবার গিরিপথ অতিক্রম করে পেশোয়ার অধিকার করেন এবং আটকের মধ্য দিয়ে সিন্ধু নদী পার হন। লাহোরের মোগল শাসনকর্তা জাকারিয়া খান নাদির শাহের অগ্রগতি প্রতিরোধ করতে গিয়ে পরাজিত হন। ফলে লাহোর নাদির শাহের হস্তগত হয়। নাদির শাহের ভারত অভিমুখে অগ্রসর হওয়ার সংবাদে মোগল সম্রাট মোহাম্মদ শাহ ভীষণভাবে বিচলিত হয়ে পড়েন
এবং লক্ষাধিক সৈন্য নিয়ে নাদিরের মোকাবিলা করার জন্য অগ্রসর হন। এছাড়া সাদাত খানের নেতৃত্বে আরো 30,000 সৈন্য মঙ্গল বাহিনীতে যুক্ত হয়। যথাসময়ে নাদির শাহ ও মোহাম্মদ শাহের মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হন। সংঘর্ষে অবতীর্ণ হলেও 1739 সালে উভয় বাহিনীর মধ্যে যে সংঘর্ষ শুরু হয়, মাত্র 2 ঘন্টা স্থায়ী এই যুদ্ধে মোগল বাহিনী সম্পূর্ণভাবে পর্যুদস্ত হয়ে পড়ে। মুঘলদের হস্তি বাহিনী পারসিকদের অগ্নিগোলক নিক্ষেপের কারণে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পলায়ন করে। মোহাম্মদ শাহ পরাজয় নিশ্চিত জেনে নাদির শাহের নিকট আত্মসমর্পণ। জাতিগতভাবে নাদির শাহ ও মুঘল সম্রাটগণ একই টার্কম্যান জাতিভুক্ত ছিলেন বলে নাদির শাহ দিল্লির সম্রাট মোহাম্মদ শাহের প্রতি একান্ত সৌজন্যমূলক ব্যবহার করেন। পরের দিন নাদির শাহ বিজিত মুঘল সম্রাটকে নিয়ে রাজধানী দিল্লি নগরীতে প্রবেশ করেন। নাদিরের অনিচ্ছা সত্ত্বেও কিছু বিদ্রোহী দিল্লিবাসী কর্তৃক কয়েক শত পারসিক সৈন্য হত্যার ঘটনাকে কেন্দ্র করে নগরবাসীর উপর নির্মম অত্যাচার নেমে আসে। প্রায় লক্ষাধিক লোক হত্যা করা হয়, প্রতিটি ঘর লুণ্ঠিত হয়। অবশেষে মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে নাদির শাহ এই হত্যাযজ্ঞ স্থগিত করার নির্দেশ দেন। নাদির শাহের দিল্লি আক্রমণ ভারতের ইতিহাসে এক রক্তাপ্লুত মর্মান্তিক ঘটনা। নাদির শাহ অবশ্য স্থায়ীভাবে দিল্লি শাসন করার কোনো আগ্রহী দেখাননি। ধন সম্পদ হস্তগত করা, দিগ্বিজয়ী বীরের মর্যাদা লাভ করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। মুঘল সম্রাটকে তিনি দিল্লির সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তার কন্যার সাথে নাদির শাহ তার মুঘল কন্যার সাথে নাদির শাহের দ্বিতীয় পুত্র নাসরুল্লাহ বিবাহ করেন। এছাড়া সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত জগৎ বিখ্যাত ময়ূর সিংহাসন ও কোহিনূর মণিমুক্তা তিনি তার সাথে নিয়ে ফিরে যান। এরূপ অবস্থায় দ্বিতীয়বার নাদির শাহ ভারত অভিযান করেন, সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভারত হতে প্রত্যাবর্তনের পর নাদির শাহের সেনাবাহিনী পরবর্তী বছর সিন্ধু বিজয়ের জন্য পুনরায় ভারত আগমন করেন। সিন্ধু শাসনকর্তা খুদাই খান আব্বাসী নাদিরের সেনাবাহিনীর মোকাবেলা করতে সাহস না পেয়ে পলায়ন করেন। এর ফলে অমরকোট সহ সিন্ধুর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পারসিকদের হস্তগত হয়। 1740 সালে নাদির শাহ বোখারা শাসনকর্তা আবুল ফজল খানের বিরুদ্ধে অগ্রসর হলে তিনি স্বেচ্ছায় তার বশ্যতা স্বীকার করেন। ফজল খানকেই তার প্রতিনিধি হিসেবে বোখারার সিংহাসনে বসালেন এবং ওকসাস নদী উভয়ের মধ্যে সীমান্ত রেখা বলে চিহ্নিত হয়। বোখারা বিজয়ের পর নাদির শাহ খিবা আক্রমণ করেন। এখানকার শাসনকর্তা ইলবার্স খানকে বশ্যতা স্বীকার করার জন্য পত্র দেন, কিন্তু তিনি পত্রবাহককে হত্যা করলে নাদির শাহ খিবা দখলে দৃঢ় প্রতিজ্ঞ হন। ইলবার্স খানের নেতৃত্বে টার্কম্যানগণ বীরত্বের সাথে যুদ্ধ করেও অবশেষে নাদির শাহের রণনৈপুণ্যের কাছে পরাজিত হতে বাধ্য হয়। খিবাবাসী সকল প্রকার অত্যাচার হতে রক্ষা পেলেও ইলবার্স খানকে তার অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। খিবা থেকে সসৈন্যে তিনি জন্মভূমি কালাত দমন করেন এবং সেখানে দিল্লি হতে প্রাপ্ত ধন সম্পদ গচ্ছিত রাখার জন্য একটি রাজকীয় কোষাগার নির্মাণ করেন। অতঃপর তিনি তার বিজয় উৎসব পালন করেন এবং পরে রাজধানী ইস্পাহান অভিমুখে যান। এদিকে বিজয় বীর তার জীবনের শেষ পরিণতি কি হয়েছিল সেই সম্পর্কে আলোচনার অবতারণা করা হয়েছে। তার শিরোনাম দেওয়া হয়েছে নাদিরের শেষ জীবন ও আততায়ীর হাতে মৃত্যু। নাদির শাহের শেষ জীবন ব্যর্থতা ও হতাশায় পরিপূর্ণ।
1742 সালে দাগেস্তানের বিদ্রোহী উপজাতীয় লোকদের শায়েস্তা করতে অগ্রসর হয়ে শোচনীয়ভাবে ব্যর্থ হন। দাগেস্তানের প্রাকৃতিক প্রতিবন্ধকতা এবং প্রতিকূল পরিবেশই এই ব্যর্থতার জন্য দায়ী ছিল। এছাড়া এ সময় তিনি তার সুযোগ্য পুত্র রেজা কুলি মির্জাকে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বন্ধ করে দেন। 1744 সালে পারস্যের শিরওয়ান, ফার্স ও আস্ত্রাবাদে প্রচন্ড বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহী নেতা শাম, ফার্সের তাকি খান এবং আস্ত্রাবাদের কাজার গোত্রপতি মোহাম্মদ হুসাইন খান সকলেই অবশ্য নাদিরের হস্তে পরাজিত হন এবং এই সকল বিদ্রোহী নেতাদের হত্যা অথবা অন্ধ করে দেওয়া হয়। নাদির শাহ শেষ জীবনে আবার তুর্কিদের সাথে সংঘর্ষে লিপ্ত হন। নাদির শাহ কর্তৃক সৃষ্ট জাকারিয়া মজহাব তুর্কি সুলতান স্বীকার করে না নেওয়ায় উভয়ের মধ্যে এই সংঘর্ষের সৃষ্টি হয়। প্রথম দিকে তুর্কিদের সাথে সংঘর্ষে নাজির পরাজিত হলেও 1745 সালে অনুষ্ঠিত অপর সংঘর্ষে পারস্যবাসী জয়লাভ করে। অবশেষে উভয় এর মধ্যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। নাদের শাহের অত্যাচার ও স্বেচ্ছাচারিতার ফলে সমগ্র পারস্যবাসী তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে সিস্তানবাসীদের সাথে যোগদান করে। এছাড়া কুর্দিস্তানেও এই সময় বিদ্রোহ দেখা দেয়। অবশেষে 1747 সালের 10 জুন তার স্বগোত্রীয় কয়েকজন আততায়ীর হাতে তিনি নৃশংসভাবে নিহত হন। তার হত্যার পিছনে যে কি কারণ রয়েছে সেগুলো আলোচনা অনেক বিস্তারিত বিষয়, সেই আলোচনায় আজকে যাচ্ছি না। এখন আসি তার মৃত্যুর, তার ক্ষমতা আরোহণ থেকে শুরু করে তার কর্মকাণ্ড। সে কর্মকাণ্ড, তিনি শাসন ব্যবস্থায় কি কি কর্মকাণ্ড কৃতিত্বের পরিচয় দিয়ে গেছে বা তিনি কি কি কোন কোন ক্ষেত্রে সফল হয়েছে সেই বিষয়ে আলোচনা করি। নাদির শাহ ছিলেন একজন শ্রেষ্ঠ বিজেতা। তিনি অসাধারণ রণকৌশল, সামরিক দক্ষতা ও কৌশলী ব্যক্তিত্বের ও উচ্চাভিলাষী চরিত্রের অধিকারী ছিলেন বলে খুব সামান্য অবস্থা থেকে পারস্যের সিংহাসনে আরোহণ করেন। তিনি পারস্যের মৃতপ্রায় সাফেভি বংশের তৃতীয় শাহ আব্বাস তাহমাসকে সিংহাসনে অধিষ্ঠিত করার মাধ্যমে পুনরুজ্জীবিত করেন। এর পিছনে ছিল তার ক্ষমতায় আরোহণের উচ্চাভিলাষী পরিকল্পনা। তিনি পারস্যের সিংহাসনে অধিষ্ঠিত হবার পর পূর্ব থেকে শাহের অধীনে উজবেক, তুর্কি, সুলতান ও রাশিয়ার উপর প্রভাব বিস্তার করে পারস্যের মর্যাদা ফিরিয়ে আনেন। এইভাবে নাদির শাহকে আমরা শ্রেষ্ঠ বিজেতা হিসাবে আখ্যায়িত করতে পারি। নাদির শাহ একটি শক্তিশালী কেন্দ্র শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু প্রশাসনিক ব্যাপারে তিনি তেমন প্রতিভার অধিকারী ছিলেন না। সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই। একজন সমর্পিত হিসেবে সেনাবাহিনীকে কেবল তিনি তার ক্ষমতার উচ্চ হিসেবে মনে করেছিলেন। সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কার ও ব্যয়ভার বহন করার চিন্তায় তিনি অগ্রাধিকার দিতেন। প্রজা কল্যাণের জন্য তিনি তেমন চিন্তা করেন নাই। দারিদ্রপীড়িত জনগণের উপর মাত্রাতিরিক্ত কর তিনি চাপায় দিতে দ্বিধা করেন নাই। এর ফলে প্রজা সাধারণের শ্রদ্ধা ভালোবাসা থেকে নাদির বঞ্চিত হন। জীবনের শেষ দিকে তিনি এসে আবার কৃপণতার আশ্রয় নেন। ভারত থেকে যে সম্পদ সংগ্রহ করেছিলেন সেই সম্পদ স্বাভাবিকভাবে সেনাবাহিনীদের মধ্যে বিতরণ করার কথা, জনকল্যাণে বিতরণ করার কথা, সেগুলো না করে তিনি উচ্ছেদ টাকার ব্যবস্থা করেন। এই জন্য আমরা তাকে প্রশাসনিকভাবে তিনি এক ব্যর্থ ছিলেন সে বলতে পারি। নাদির শাহ শূন্য পরিবারে জন্মগ্রহণ করলেও সাফাভির যে শিয়াদের প্রতি একটা স্বাভাবিক ঘৃণা, প্রতিহিংসা অবশ্যই ছিল। তবে পারস্যের বিপুল সংখ্যক লোক শিয়া ধর্মাবলম্বী বিধায় তিনি শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য কোনো আঘাত না হেনে পরোক্ষভাবে তার উদ্দেশ্য সাধন করতে চেয়েছেন। শিয়া ও সুন্নি মতবাদের মধ্যকার বিভেদ ও বৈসাদৃশ্য নিরসন করে উভয়ের মধ্যে ধর্মীয় যোগসাত্র সৃষ্টির জন্য জাকারিয় নামে নতুন মাযহাবের সৃষ্টি করেন। এই মাযহাবটিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টাও করেন। বৈদেশিক বাণিজ্য ও নৌশক্তি প্রতিষ্ঠার প্রতি নাদির শাহ বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিদেশি বণিকদের প্রতিনিধি লিটন ও হানুয়ে নাদিরের সাহায্য সহযোগিতায় কাস্পিয়ান সাগরীয় অঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য গড়ে তোলার চেষ্টা করেন। এই লক্ষ্যে মাসাদে তার একটি কারখানা বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেন। রাশিয়ার বিরোধিতার কারণে পারস্যের সাথে ইংল্যান্ডের এই বাণিজ্য প্রচেষ্টা সফল হতে পারে নাই। নাদির শাহ
পারস্যের নৌবাহিনীকে শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করেন। পারস্যের ইতিহাসে তিনিই প্রথম এই নৌশক্তি গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করতে সক্ষম হন। কাস্পিয়ান সাগর উপসাগরীয় অঞ্চলে নৌপ্রাধান্য সৃষ্টির মাধ্যমে একাধারে বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করা এবং সেই সাথে তার্কমান জলদস্যু ও দাগেস্তানের উপজাতিদেরকে শাস্তি করার লক্ষ্যে প্রধানত নাদির নৌবাহিনী সৃষ্টির প্রয়োজন উপলব্ধি করেছিলেন। নাদিরের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় তিনি দ্বৈত সত্তার অধিকারী ছিলেন। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী, দৈহিক শক্তি, সুদর্শন চেহারা, গম্ভীর ও অসীম সাহসের অধিকারী। তিনি অত্যন্ত কৌশলী, স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। জীবনের প্রথম দিকে তিনি উদার হৃদয় এবং উদাসীন থাকলেও পরবর্তীতে তার মধ্যে নিষ্ঠুরতা লক্ষ্য করা যায়। তার পুত্রকে অন্ধ করে দেওয়া তার নিষ্ঠুরতার চরম একটি পরিচয়। তার এই নিষ্ঠুরতার জন্য রাজত্বের শেষ দিকে বিভিন্ন সাম্রাজ্য রাজ্যে অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহে এক পর্যায়ে তাকে প্রাণ হারাতে বাধ্য হন। পরিশেষে তাকে আমরা এভাবে মূল্যায়ন করতে পারি, একটা ক্ষুদ্র অবস্থা থেকে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছিলেন। এজন্য তার যে দক্ষতা এবং রণকৌশল এবং সাহসিকতা, তার পক্ষে এটা সম্ভব হয়েছিল এবং তিনি বিভিন্ন বিজয় অভিযানের মধ্যে দিগ্বিজয় বীরের মর্যাদাও লাভ করেছিলেন। সহায়ক গ্রন্থ এখানে উপস্থাপন করা হয়েছে, তোমরা দেখে নিবে। এটা ছিল তার সাম্রাজ্য সীমা, এটা তার ফটোগ্রাফ, এটা তার মুদ্রা, এইটা তিনি মহেশ সিংহাসন, বিখ্যাত মহেশ সিংহাসন। আশা করি আমার আলোচনা থেকে তোমরা উপকৃত হয়েছো এবং ভালো লেগেছে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।